আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া, আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। আজকের দিনে আপনাদের সময় আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আহ, খুবই কৃতজ্ঞ আমি। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত যে 9:30টায় বলেছিলাম লাইভ ক্লাস নিব, কিন্তু আসলে রাস্তায় জ্যাম প্লাস ওখানে ক্লাস শেষ করে এই ব্রাঞ্চে আস্তে আস্তে আমার একটু লেট হয়ে গেছে, তাই আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আজকে আমরা গত ক্লাসে যে টপিকটুকু করাইছিলাম সেই বাকি টপিকটুকু আমরা শেষ করব আজকে। তো আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন। আর অবশ্যই অবশ্যই যা করাবো তা ভিডিও শেষে কি করবেন ভাইয়া, নোট করবেন। যারা আপনাদের ফ্রেন্ড সার্কেলে আছে তাদেরকে মেনশন দিয়ে দেন। আমি একটু দেখি যে আমাদের সাউন্ড গুলো ঠিক আছে কিনা। করবেন ভাইয়া, নোট করবেন। যারা আপনাদের ফ্রেন্ড সার্কেলে আছে তাদেরকে মেনশন দিয়ে দেন। আমি একটু দেখি যে হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। আপনারা একটু জানাই দেন যে সাউন্ড আপনারা সবকিছু এভরিথিং ক্লিয়ার পাচ্ছেন কিনা, একটু জানাই দিবেন ভাইয়া। এবং লিংকটা আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলে দিয়ে দেন, আমিও একটু দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলে দিয়ে দিলে একটু সুবিধা হবে, একটু দিয়ে দেন ভাইয়া। আর আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু বলেন। সবাইকে মেনশন করে দেন ভাইয়া, সবাইকে মেনশন করে দেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো শেয়ার করে দেন। শেয়ার করে দিলে আপনার ফ্রেন্ডরাও দেখতে পারুক ভিডিওটি, ক্লাসটি করুক, উপকৃত হোক, সবাই উপকৃত হোক। তবে লেট করে শুরু করার জন্য আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া। আমি একটু সাউন্ডটা চেক করে নেই, একটু জানাই দিবেন ভাইয়া। সবকিছু কি ঠিকভাবে শোনা যাচ্ছে? সবকিছু কি ঠিকভাবে শোনা যাচ্ছে? প্রেজেন্ট স্যার। হ্যাঁ, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন ভাইয়া, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন, আমরা ক্লাসটি শুরু করব। ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন। ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে ওকে। আচ্ছা, সবকিছু কি ঠিকভাবে শোনা যাচ্ছে? আচ্ছা, আমি শুরু করে দেই, লেট না করি, এমনিতে রাত হয়ে যাচ্ছে। কারণ এসএসসি পরীক্ষার্থী আপনারা, সময় নষ্ট করব না। সবাইকে সবাইকে শেয়ার করে দেন, সবাইকে শেয়ার করে দেন। আচ্ছা, আমি শুরু করে দিলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ইব্রাহিম রহমান, ওয়ালাইকুম আসসালাম। ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আর অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। এবারের এই ভিডিও থেকে, এই ক্লাস থেকে কত পার্সেন্ট কমন পড়ে আমরা সব লাইভেই দেখাবো না, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা গত ক্লাসে মেবি সবকিছু মনে হয় ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। গত ক্লাসে আমরা প্রায় 9টা এমসিকিউর মতো সলভ করছিলাম, 9টা এমসিকিউ। আমি আজকে 10 নম্বর এমসিকিউ থেকে শুরু করতেছি, অর্থাৎ এতটুকু পর্যন্ত আমরা গত ক্লাসে করাইছিলাম, এইটুকু পর্যন্ত। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি, এখানে জায়গা নেই তো, পরে দেখাচ্ছি আমি। আচ্ছা, 11 নাম্বার, খুবই আহ ভালো একটি ম্যাথ প্রশ্ন। কি বলছে ভাই 11 নাম্বার, দেখেন। যারা যারা পারবেন তারা তারা উত্তর দিয়ে দিবেন, ওকে ভাইয়া, যারা যারা পারবেন তারা তারা উত্তর দিয়ে দিবেন। দেখেন কি বলছে, যে পি কিউ আর এস, অর্থাৎ পি
কিউ আর এস একটা কি, পি কিউ আর এস একটা চতুর্ভুজ, এবং এই চতুর্ভুজটার নাম কি ভাইয়া, বৃত্তস্থ চতুর্ভুজ। আবারও বলতেছি, পি কিউ আর এস এটা একটা কি, চতুর্ভুজ, এবং এই চতুর্ভুজটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই চতুর্ভুজটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবং দেখা যাচ্ছে এস আর বাহুটাকে বর্ধিত করা হয়েছে, তাই না ভাইয়া, এস আর বাহুটাকে বর্ধিত করছি আর টি পর্যন্ত, এবং কিউ আর টি যোগ করা হয়েছে, অর্থাৎ এখানে আবার একটা ত্রিভুজ দেখা যাইতেছে, তাই তো ভাইয়া। আচ্ছা, এবং দেখা যাইতেছে পি কোণের মানটা এখানে বলে দিছে ভাইয়া, পি কোণের মানটা কত বলে দিছে, 96 ডিগ্রি, তাই না। আর এখানে আবার দেখা যাইতেছে টি কোণের মানটা কত বলে দিছে, 20 ডিগ্রি। তো এখান থেকে কি আমাকে প্রশ্নে বলে দিছে, আর কিউ টি কত ডিগ্রি, আর কিউ টি এই কোণের মানটা কত বের করতে বলছে। অর্থাৎ যারা পারেন তারা বলে ফেলেন সাথে সাথে উত্তরটা কত ভাইয়া, যারা পারেন তারা সাথে সাথে উত্তরটা বলে ফেলবেন। আচ্ছা, দেখেন আপনাকে বের করতে বলছে আর কিউ টি, আর কিউ টি কত ডিগ্রি, এবং ক্লিয়ার, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানান ভাইয়া, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে, লেখা বোঝা যাচ্ছে। একজনে বলছে 84 হবে, 84 হবে। তোমার উত্তরটা অবশ্যই অবশ্যই দেখো মিলাই নাও, ঠিক আছে না ভুল আছে, অবশ্যই ভুল। হ্যাঁ 84, সবাই বলবে 84 ডিগ্রি, কিন্তু আসলে 84 না, আর কিউটি, আর কিউটি, আর কিউটি, অর্থাৎ ভাইয়া এই কোণের মানটা জানতে চাইছে তোমার কাছে, যে এই কোণের মানটা কত, আর কিউটি কোণের মানটা কত। ভালো জিনিস। আচ্ছা, এবার যেহেতু এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা এখান থেকে বেসিকটা জেনে নেই, যে বৃত্তস্থ চতুর্ভুজের বেসিকটা কি ভাইয়া, যে বৃত্তস্থ চতুর্ভুজের, আমি নোটটা লিখে দিচ্ছি, যে বৃত্তস্থ চতুর্ভুজের, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ, অথবা অথবা 180 ডিগ্রি, অথবা এক সরল কোণ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি বা এক সরল কোণ। তো ভাইয়া এখানে পি কিউ আর এস যে চতুর্ভুজটা দেখা যাইতেছে, পি কোণের বিপরীত কোণ হচ্ছে ভাইয়া আর কোণ, এবং কিউ কোণের বিপরীত কোণ হচ্ছে ভাইয়া এস কোণ। তার মানে বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত হবে, অবশ্যই 180 ডিগ্রি হবে, দুই সমকোণ হবে। বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। তো এটা তো ভাইয়া 96 দিয়ে দিচ্ছে, তাহলে এই কোণটা কত ভাই, এটা যেহেতু 96 দিয়ে দিছে, তাহলে অবশ্যই এই কোণটা হবে 180 ডিগ্রি থেকে কি বিয়োগ, অর্থাৎ আমরা বলতে পারি যে এই কোণটা হবে 180 মাইনাস কত ভাইয়া, 96 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে অনেকেই হয়তো বা পাইছে কত ভাইয়া, দেখা যাচ্ছে কত 84 আসে, অনেকে মনে হিসাব করে ফেলছে, কত আসে 84 আসে, তাই না। তো ওই প্রেক্ষিতে অনেকেই বলে এটা 84 ডিগ্রি, কিন্তু আমি ভাই কিন্তু এই কোণটা বের করতে বলি নাই। দেখেন ভাইয়া এখানে কোণটা বের করতে বলছে আর কিউটি, অর্থাৎ এই কোণটা বের করতে বলছে, আর কিউটি এই কোণটা। আচ্ছা, এখানে আরেকটা বেসিক আছে, দেখেন এইটা আর এই কোণের যোগফল 180, তাই এই কোণটা আমরা 180 ডিগ্রি থেকে 96 ডিগ্রি বাদ দিয়ে কত পাইছি, 84 ডিগ্রি পাইছি, তাই না ভাইয়া। আশা করি এইটুকু বুঝতে পারছি। একজনে উত্তর দিছে আবার কত, 76, না এটাও হবে না, 76 হবে না। আচ্ছা আমরা দেখতেছি, যারা যারা পারেন উত্তর দিয়ে দেন, যারা যারা পারেন উত্তর দিয়ে দেন। আচ্ছা দেখেন ভাইয়া, অর্থাৎ অলরেডি ভুল উত্তর আসতেছে, দেখি আমরা সঠিকটা কি হয়। আচ্ছা, এটা তো আবার একটা কি ভাইয়া, ত্রিভুজ, আর কিউটি এটা একটা ত্রিভুজ। তো দেখা যাচ্ছে এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে টি। তো ভাইয়া এই ত্রিভুজের এটা কিন্তু আবার বহিস্থ কোণ, এটা কি কোণ, বহিস্থ কোণ। তো আমরা কি জানি ভাইয়া, যে একটা ত্রিভুজের বহিস্থ কোণ, একটা ত্রিভুজের বহিস্থ কোণ ওর পাশের কোণটা বাদ দিয়ে বাকি যে দুইটা কোণ থাকে সেই কোণের কি হয়, সমষ্টির সমান হয়, তাই না ভাইয়া। আচ্ছা, আরেকটা বলি, যে এটা যদি একটা ত্রিভুজ হয় ভাইয়া, এটা যদি একটা ত্রিভুজ হয় এ বি সি, এটা একটা ত্রিভুজ, তাহলে এই কোণটা হচ্ছে ভাইয়া এই ত্রিভুজের
বহিস্থ কোণ, এই কোণটা হচ্ছে এই ত্রিভুজের বহিস্থ কোণ। তো এই বহিস্থ কোণের মানটা আমি ধরলাম এই কোণটা হচ্ছে এক্স, এই কোণটা হচ্ছে ওয়াই, আর এই কোণটাকে আমি ধরলাম জেড। তাহলে কোন একটা ত্রিভুজের বহিস্থ কোণ, ওর ভিতরের পাশের যে কোণটা আছে সেই কোণটা বাদে বাকি যেই দুইটা কোণ পাওয়া যায় ওই দুইটা কোণের সমষ্টির সমান। অর্থাৎ আমার এসিডি এই বহিস্থ কোণটা হবে এক্স প্লাস ওয়াই, এই দুইটা কোণের যোগফল। তাহলে আমি কি বলতে পারি না যে এই কোণটা হবে এই কোণটা আর এই কোণটার সমষ্টির সমান? তাহলে আমি কি বলতে পারি এই কোণটা আর এই কোণটা, এই কোণটাকে আমি ধরলাম এক্স, তাহলে এই কোণ যোগ করলে আসবে এক্স প্লাস 20 ডিগ্রি। এই কোণ যোগ করলে আমি পাবো কত? বহিস্থ কোণ 84 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে ভাইয়া আমাকে যে এক্স এর মানটা অর্থাৎ এই কোণের মানটা যেহেতু আমি বের করতেছি 84 ডিগ্রি মাইনাস কত 20 ডিগ্রি, অর্থাৎ আমি পাচ্ছি 64 ডিগ্রি। তার মানে আমাদের উত্তর কোনটা ভাইয়া? 64 ডিগ্রি। তো অনেকেই ভুল উত্তর দিয়েছে। আচ্ছা, আশা করি এইটুকু বুঝতে পারছি ভাইয়া, আশা করি এইটুকু বুঝতে পারছি। আচ্ছা, আমরা পরের স্লাইডটাতে যাই। আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা, পরেরটাতে কি বলছে ভাইয়া দেখেন, আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। হ্যাঁ, কি বলছে যে এ বি সি ডি, এ বি সি ডি এটা একটা কি, এটা একটা, এখানেও একটা চতুর্ভুজ দেখা যাইতেছে ভাইয়া, যে এ বি সি ডি এটাও একটা চতুর্ভুজ। তবে এই চতুর্ভুজটা যেরকমই থাকুক, চতুর্ভুজ তো মানে বৃত্তের চারটা শীর্ষবিন্দু দেখেন, চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু বৃত্তটাকে কি করছে? টাচ করছে। আচ্ছা, আবার এ ও বি এটা যদি তাকান, এ ও বি হচ্ছে একটা, এ ও সি, এ ও সি এটা একটা কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, পাইলাম। এবং এ ই সি এটা একটা বৃত্তস্থ কোণ। কি বলছে? বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে এটা বলেই দিছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এ বি সি ডি একটা বৃত্তস্থ অন্তর্লিখিত চতুর্ভুজ, অর্থাৎ বৃত্তের ভিতরে একটা কি চতুর্ভুজ। কি চাইছে? এ ই সি, এ ই সি এগুলো নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নাই, কারণ আমি পরবর্তী যে ক্লাসটা নিয়ে আসবো এই অষ্টম অধ্যায়ের উপর আপনাদের বইয়ে যতগুলো উপপাদ্য আছে আমি ভাই সবগুলোর উপপাদ্য এরকম ভাবে ধরে ধরে আপনাদেরকে ব্যাখ্যা দিব যে কোনটা মানে কি বুঝাইতেছে। তাহলে আপনার এই চ্যাপ্টার থেকে যত এমসিকিউ আসুক আপনি সকল এমসিকিউ গুলো উত্তর করতে পারবেন। আর আমি এখানে হয়তো 20টার মতো রাখছি, এই 20টা এমসিকিউ আপনার বোর্ড পরীক্ষার জন্য সবচেয়ে বেশি আসা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কমন পাবেনই। তারপরেও আমি আপনাকে এক্সট্রা কিছু নলেজ দিয়ে রাখবো যাতে বিপদেও না পড়েন, যদি কঠিন প্রশ্ন আসেও কোনো সমস্যা নেই ভাইয়া। দেখেন এ ই সি অর্থাৎ এ ই সি এই কোণটা, এ ই সি খেয়াল করবেন ভাইয়া, এই যে এই কোণটা দেখতে পাচ্ছেন এইসি, বলছে এই কোণটা এডিসি কোণের সমান, এডিসি এই যে এই কোণের সমান বলছে। ভালো কথা, যদি একটু ভালোভাবে তাকান যে ফার্স্ট এটা একটা পুরোটা একটা সার্কেল, এ আর সি যদি আপনি চাপ কল্পনা করেন, এ আর সি যদি আপনি চাপ কল্পনা করেন, তাহলে চাপের ফার্স্ট বিন্দু থেকে বৃত্তের পরিধির গায়ে গিয়ে আবার যদি লাস্ট বিন্দুতে আসে, তাহলে যেই কোণটা উৎপন্ন হয় আমরা তার নাম বলছি কি ভাইয়া? অবশ্যই বৃত্তস্থ কোণ বলছি। কি কোণ বলছি? বৃত্তস্থ কোণ। তাহলে এই ফার্স্ট বিন্দু থেকে ডি বিন্দুতে গিয়ে আবার কোন বিন্দুতে আসছে ভাইয়া? অবশ্যই সি বিন্দুতে আসছে, অর্থাৎ লাস্ট বিন্দুতে আসছে। তাহলে আমরা বলতে পারতেছি এটাও একটা কি কোণ? বৃত্তস্থ কোণ। আর আমরা মনে হয় একটা উপপাদ্য জানি ভাইয়া, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, এই যে দেখেন এসি চাপের উপর দণ্ডায়মান, এসি চাপের উপর দণ্ডায়মান এ ই সি এটা একটা বৃত্তস্থ কোণ, আর এ ডি সি এটা একটা বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ যেহেতু সেম চাপের উপর দণ্ডায়মান, সেহেতু আমরা বলতে পারি সেই দুইটা কোণ পরস্পর কি সমান। তো এই প্রেক্ষিতে আমাদের প্রথম উত্তরটাও কি ভাইয়া ঠিক আছে, যে এ ই সি এটাও একটা বৃত্তস্থ কোণ, এ ডি সি এটাও একটা বৃত্তস্থ কোণ। এ অর্থাৎ এ ই সি এ ডি সি দুইটাই আমরা বৃত্তস্থ কোণ এবং একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুইটা পরস্পর সমান। এরপর 2 নম্বরে যাই। দেখেন ভাইয়া কি বলছে, এ ডি সি, এ ডি সি অর্থাৎ ওই কোণটাই আবার, অর্থাৎ আমি যদি একটু তাকাই
এই কোণটা আবার বলছে এডিসি, খেয়াল করবেন এডিসি, এডিসি প্লাস এবিসি, এই কোণটা, এই যেটা। তাহলে আমি একটু আগে যে কনসেপ্টটা পড়ে আসছি ভাইয়া, এবিসিডি কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ না, বা বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ? তো যেহেতু বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ, তো আমরা কি পড়াইছি ভাইয়া, যে বিপরীত দুইটা কোণের সমষ্টি কত আসবে, দুই সমকোণ বা 180 ডিগ্রি বা এক সরল কোণ আসবে, এটাই বলে আসছি। তাহলে দেখেন ভাইয়া, যে এইটা চতুর্ভুজ, এবিসিডি তো একটা চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজের এই কোণ যা, এই কোণের বিপরীত বাহু, এই কোণের আর এই কোণ, এই দুইটা কোণ কিন্তু বিপরীত, এই কোণের বিপরীত হচ্ছে এটা আর এই কোণের বিপরীত এটা, তাহলে এই দুইটা যোগ করলে অবভিয়াসলি কত আসবে, 180 আসবে। তার মানে আমাদের এই অপশনটাও কি আছে ভাইয়া, ঠিক আছে। 3 নাম্বার অপশনটাতে যান, যে 2AEC, AEC এটা একটা কি কোণ, বৃত্তস্থ কোণ, এটা একটা কি কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে 2AEC মানে বৃত্তস্থ কোণের ডাবল, বৃত্তস্থ কোণের ডাবল বলছে প্রবৃদ্ধ কোণ AOC। তো প্রবৃদ্ধ কোণটা, আচ্ছা এখানে AOC এই কোণটা কিন্তু আসলে এসি চাপের উপর বা এবিসি চাপের উপর দণ্ডায়মান, এটা হইছে আমাদের কেন্দ্রস্থ কোণ। তাহলে ভাইয়া এটার মুখ যেই দিকে, এটার মুখও সেই দিকে, অর্থাৎ আমি বলতে পারি যে আমাদের এওসি এই কোণের মানটা, এওসি কেন্দ্রস্থ কোণটা 2 ইন্টু কোণ এইসি, অর্থাৎ ভাইয়া কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু এখানে কি দিছে দেখেন, যে 2AEC, এই যে ভাইয়া 2AEC প্রবৃদ্ধ কোণ, এই প্রবৃদ্ধ কোণটা দিয়ে আপনাকে একটু প্যাচ লাগাই দিছে ভাইয়া, যে এখানে প্রবৃদ্ধ কোণ বলতে আসলে কোনটা বুঝাইতেছে ভাইয়া, এই যে কেন্দ্রস্থ কোণটা কিন্তু অবশ্যই 180 ডিগ্রি থেকে ছোট, কিন্তু উপরের কোণটার দিকে যদি ভাইয়া তাকাই, তাহলে দেখতে পাবো এই যে এই কোণটার দিকে যদি তাকাই, এটা কিন্তু ভাইয়া 180 ডিগ্রি থেকে বড়, তাই না, আর 360 ডিগ্রি থেকে ছোট। তাহলে এই কোণটা অবভিয়াসলি কি কোণ, প্রবৃদ্ধ কোণ, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ, মানে প্রবৃদ্ধ কোণ আমরা জানি 180 ডিগ্রি থেকে বড় হয়, 360 ডিগ্রি থেকে ছোট হয়, তার মানে এই কোণটা পাইতেছে আমরা প্রবৃদ্ধ কোণ। তো প্রবৃদ্ধ কোণ যেহেতু এটা কেন্দ্রস্থ কোণ, তো এটাও কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ আর এটা শুধু কেন্দ্রস্থ কোণ, তাহলে উত্তর কোণটা হবে যে এটার মুখ, আমি গত ক্লাসে বলছি এটার মুখ যেই দিকে থাকবে আমার কেন্দ্রস্থ কোণের মুখও কি সেই দিকে থাকা লাগবে। এখন এখানে যেখানেই থাকুক বৃত্তস্থ কোণটা, যেমন এই কোণটা হবে এই কোণটার ডাবল, আবার এই কোণটা হবে এই কোণটার কি ডাবল, অর্থাৎ আমরা সেই প্রেক্ষিতে শুধু কেন্দ্রস্থ কোণ এওসি আসবে, কোনো প্রবৃদ্ধ আসবে না, অর্থাৎ এটা হবে না, অর্থাৎ এই অপশন কাটা, অর্থাৎ আমাদের উত্তর প্রথম দুইটা হবে। আশা করি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা একজনে বলছে 1 আর 2 হবে ভাইয়া, একজনে বলছে 1 আর 2 হবে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যাই। পরবর্তী প্রশ্নটাতে কি বলছে আমরা একটু দেখি। পরবর্তী প্রশ্নটাতে বলছে যে বৃত্তস্থ সামান্তরিক একটি কি, বৃত্তস্থ সামান্তরিক একটা কি দেখি আমরা। ভাইয়া বৃত্তস্থ সামান্তরিকের কথা বলছে, একটা বৃত্তের ভিতরে যদি আপনি সামান্তরিক আঁকতে চান, একটা বৃত্তের ভিতরে যদি আপনি একটা সামান্তরিক আঁকতে চান, তাহলে আমরা দেখি একটু, একটা বৃত্তের ভিতরে আপনি সামান্তরিক আঁকবেন, ভাইয়া যদি এটা একটা বৃত্ত হয়, এই বৃত্তের ভিতরে আমি কি চাইলে একটা সামান্তরিক আঁকতে পারবো না, আপনি সামান্তরিকটা আঁকেন দেখেন সেটা ঘুরে ফিরে কি হয়ে যাবে, একটা সামান্তরিক যদি আপনি আঁকেন তাহলে সেটা ঘুরে ফিরে দেখেন কি হয়ে যায়, কোনোভাবে আপনি একটা সামান্তরিক আঁকতে পারবেন না, অর্থাৎ সেটা একটা কি হয়ে যেতেছে, আয়ত হয়ে যেতেছে। আর আমরা জানি একটা আয়তক্ষেত্র একটা কি সামান্তরিক, আয়তক্ষেত্র একটা সামান্তরিক, তাই না, আয়তক্ষেত্র একটা সামান্তরিক। তার মানে আমি এখানে বুঝলাম যে বৃত্তস্থ সামান্তরিক, বৃত্তস্থ সামান্তরিক, বৃত্তের ভিতরে একটা সামান্তরিক একটা কি, অবশ্যই বৃত্তস্থ সামান্তরিক একটা আয়ত, বৃত্তস্থ সামান্তরিক একটা আয়ত, বৃত্তস্থ সামান্তরিক একটা আয়ত। আচ্ছা এরপরের প্রশ্নটা ভাইয়া কি বলছে, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ বলছে ভাইয়া, কি করে, বহিঃস্পর্শ করে, যে দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, এটা বলেই দিছে, একটা কেস আপনাকে বলে দিছে, এখানে গত ক্লাসে এটা নিয়ে ব্যাখ্যা পড়াইছি, এদের একটির ব্যাস বলে দিছে, সবচেয়ে আরেকটা প্যাচ লাগানো শব্দ কি ভাইয়া, একটির ব্যাস বলে দিছে, ব্যাস কত বলে দিছে, ব্যাস দেখা দিছে 10 সেন্টিমিটার, এবং
অপরটির কি বলে দিছে, ব্যাসার্ধ বলে দিছে। একটার তো বলছে কি ভাইয়া, একটার বলছে ব্যাস, আরেকটার বলছে কি ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। এরপর বলছে বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত। আচ্ছা, এখন প্রশ্ন হলো দুইটা বৃত্ত কিভাবে স্পর্শ করছে, বহিঃস্পর্শ করছে। একটার ব্যাস, আরেকটার কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে একটু তাকাই ভাইয়া, তাহলে দেখতে পাবো প্রথম যে বৃত্তটা, সেই বৃত্তটা আমি এখানে আঁকলাম, এবং সেই বৃত্তটার আমাকে কি দেওয়া আছে ভাইয়া, সেই বৃত্তটার আমাদের এখানে সেই বৃত্তটার কি দেওয়া আছে দেখেন, সেই বৃত্তটার আমাদের এখানে দেওয়া আছে সেই বৃত্তটার, এটা আমাদের বৃত্ত। এই বৃত্তের কেন্দ্রের এই মানটা ব্যাস বলে দিছে, অর্থাৎ দেখা যাইতেছে এই পুরোটার মান বলে দিছে কত, 10 সেন্টিমিটার। পুরোটার মান বলে দিছে 10, কিন্তু আমার তো ব্যাসার্ধ লাগবে। আমি এই ব্যাসার্ধটা কত ধরতেছি, R1 ধরতেছি, এবং R1 এর মানটা কত ভাইয়া, 5। কেন, কারণ ব্যাস বলে দিছে 10, তাহলে তার অর্ধেক কত, 5। এবং অপরটির ব্যাসার্ধ কত, 4 সেন্টিমিটার। তার মানে আরেকটা বৃত্ত দেওয়া আছে, এবং সেটা কিভাবে স্পর্শ করছে ভাইয়া, সেটা অবশ্যই কিভাবে স্পর্শ করছে, যদি তাকান বহিঃস্পর্শ করছে বলে দিচ্ছে। তা আমি এখানে আরেকটা বৃত্ত আঁকতেছি ভাইয়া, কিভাবে স্পর্শ করছে, বহিঃস্পর্শ করছে। আচ্ছা, বহিঃস্পর্শ যে করছে, তাহলে এটার ব্যাসার্ধের মানটা কত বলে দিচ্ছে। এটা তো আমি ধরলাম সেন্টার 1, এটাকে ধরলাম সেন্টার 2, আর ব্যাসার্ধের মান এই ক্ষেত্রে আপনাকে বলেই দিচ্ছে ব্যাসার্ধটা কয় সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের R2, R2 এর মান কত, 4। এটা কিন্তু আর অর্ধেক করার প্রয়োজন পড়বে না। তাহলে এবার চাইছে ভাইয়া কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলতে এখান থেকে এইটুকু। তো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5+4, 5+4 বলা যাচ্ছে আমরা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1 C2 equal to 5 plus 4, that means 9। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 9। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত পেলাম ভাইয়া, 9 পেলাম। আশা করি এইটুকু বুঝতে পারছি। আচ্ছা, আমরা যদি পরবর্তী স্লাইডটাতে যাই, তাহলে দেখতে পাবেন কি আসে, 15 নাম্বার। এটাও আসছে অনেকবার। কি বলছে ভাইয়া, দেখি। কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজটির বৃহত্তম বাহুর উপর অবস্থিত। কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজটির বৃহত্তম বাহুর উপর অবস্থিত। হ্যাঁ, এটার পাশাপাশি আমি বেসিকটাও বলে দেই ভাইয়া। যদি আমি কি নেই, ধরেন কোন ধরনের ত্রিভুজের কথা বলছে, কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্ত, তার মানে এখানে গুরুত্বপূর্ণ যে শব্দটা, সেটার নাম কি, পরিবৃত্ত। বলছে কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজটির বৃহত্তম। এখানে আরেকটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজটির বৃহত্তম বাহুর উপর অবস্থিত। আচ্ছা, আমি তিনটা ত্রিভুজ জানি, তাই না ভাইয়া? একটা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা হয় স্থূলকোণী ত্রিভুজ, আর একটা হয় কি ভাইয়া, সমকোণী ত্রিভুজ। তিনটা কোণ আমি জানি। এখানে সমবাহু ত্রিভুজও বলছে, দেখা যাইতেছে। তো সমবাহু ত্রিভুজ, যেই ত্রিভুজে তিনটা বাহু পরস্পর কি হয়, সমান হয়। তো যেটাই বলুক, আমি একটু সমবাহু ত্রিভুজ যদিও, কিন্তু এগুলোর ভিতরেই পড়ে যায়। কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র, তা আমি আগে এখানে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ নিতেছি। সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকতেছি। পরিবৃত্ত মানে একটা ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু দিয়ে যায়। একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের কয়টা শীর্ষ থাকে, তিনটা। আর তিনটা শীর্ষ দিয়ে কি যাবে ভাইয়া, একটা বৃত্ত যাবে। পরিবৃত্ত নিশ্চয় আঁকা শিখছো। তাহলে আমি যদি এটা একটা বৃত্ত নিলাম, আর ত্রিভুজটা নিতেছি বৃত্তের ভিতরে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো সূক্ষ্মকোণী ত্রিভুজ যদি নেই, তাহলে দেখা যাবে ভাইয়া সূক্ষ্মকোণ কাকে বলে, আশা করি আমরা মনে হয় জানি। সূক্ষ্মকোণ হচ্ছে যেই ত্রিভুজের তিনটা কোণই যদি কত ডিগ্রি থেকে ছোট হয়, 90 ডিগ্রি থেকে ছোট হয়। ত্রিভুজের তিনটা কোণই যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে সেই কোণটাকে আমরা বলে থাকি ভাইয়া সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রটা আমরা আগে পরিবৃত্ত পাই কিভাবে, যে এই বাহুটাকে যদি অর্ধেক করি, অর্থাৎ দেখা গেছে যদি আমরা এটার নাম যদি আমি কি, এ বি সি, অর্থাৎ এটা এ, এটা বি, এটা সি, এটা একটা ত্রিভুজ দিলাম।
এই ত্রিভুজের আমি যদি ভাইয়া এই বাহুটাকে অর্ধেক করি, এবি বাহুটাকে, তাহলে এবি বাহুটাকে অর্ধেক করলে এখানে আসে, আর এসি বাহুটাকে যদি অর্ধেক করি তাহলে এখানে আসে। এই যে যেই পয়েন্টটা পাই সেই পয়েন্টটার নাম হচ্ছে ভাইয়া পরিকেন্দ্র। বৃত্তটার নাম পরিবৃত্ত। যে কেন্দ্রটা পাই তাকে বলা হয় পরিকেন্দ্র। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হয় কোথায়? অবশ্যই পরিকেন্দ্রটা হবে ত্রিভুজের ভিতরে। তার মানে আমি এখানে একটা নোট লিখতেছি যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হবে ত্রিভুজের কি? ভিতরে। ত্রিভুজের ভিতরে কি? কোন ক্ষেত্রে? সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় হবে? ত্রিভুজের অভ্যন্তরে। অভ্যন্তরে বা ভিতরে। এই যে সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা কোথায় হচ্ছে? ভিতরে হচ্ছে। আচ্ছা, এবার যদি আমি ত্রিভুজটা নিতাম স্থূলকোণী যদি নেই তাহলে কেমন হয়? স্থূলকোণী বলতে বোঝায় যে এটা একটা বৃত্ত নিচ্ছি আমি, এই যে একটা বৃত্ত, আমি এখানে আরেকটা বৃত্ত নিয়ে ফেলি, দুইটা পরিবৃত্ত আঁকবো, এখানে নিচ্ছি স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণ বলতে বোঝায় যে একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি থেকে বেশি হইতে হবে। তা আমি এমন একটা চাপ নিতেছি যেই চাপের ভিতরে কোণটা, অর্থাৎ এখানে একটা কোণ আঁকলাম, এটা স্থূল কোণ আঁকছি, আরেকটা আমি এখানে কোণ আঁকতেছি ভাইয়া সমকোণ আঁকতেছি। আচ্ছা দেখেন, যদি একটু তাকান তাহলে দেখতে পাবেন ভাইয়া এটা একটা এবিসি ত্রিভুজ দেখতে পাচ্ছেন, কিন্তু এই ত্রিভুজটা কিন্তু অবভিয়াসলি কত ডিগ্রি থেকে বড় ভাইয়া? এই যে এই কোণটার দিকে যদি তাকান, এই কোণটা অবভিয়াসলি 90 ডিগ্রি থেকে বড় হবে। তো এই ক্ষেত্রে দেখা গেছে এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজের যে পরিকেন্দ্রটা থাকে সেই পরিকেন্দ্রটা দেখা গেছে কোথায় থাকে ভাইয়া? অবশ্যই ত্রিভুজের বাহিরে অবস্থিত হয়। অর্থাৎ এখানে আমরা পাইতেছি যে বাহিরে, কার? ত্রিভুজের বাহিরে। ত্রিভুজের কোথায় পাবো? বাহিরে। আর এটা একটা সমকোণী ত্রিভুজ, অবভিয়াসলি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ কি দিয়ে যায়? দেখা গেছে ভাইয়া এটা একটা ব্যাস, এটা একটা ব্যাস। তো এই ক্ষেত্রে তার পরিকেন্দ্রটা কোথায় অবস্থিত হয়? এই ক্ষেত্রে তার পরিকেন্দ্রটা হয় অতিভুজের উপর অবস্থিত। তাহলে বলেন সমকোণী একটা ত্রিভুজ যদি হয় তাহলে সেই ত্রিভুজের, সমকোণী যদি একটা ত্রিভুজ হয় তাহলে সেই ত্রিভুজের কেন্দ্রটা অতিভুজের উপর অবস্থিত হয়, এবং অতিভুজটা একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। অতিভুজটা একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, তাই না? তাহলে দেখা যাইতেছে কি বলছে? কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজটির বৃহত্তম বাহুর উপর অবস্থিত? তাহলে আমরা দেখলাম যদি ত্রিভুজটা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ তাহলে ভাইয়া কি হবে? পরিকেন্দ্রটা হবে ত্রিভুজের ভিতরে। ত্রিভুজের ভিতরে অর্থাৎ এখানে আমরা পাচ্ছি ভিতরে। আর যদি ভাইয়া ত্রিভুজটা হয় স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হবে কোথায়? বাহিরে। পরিকেন্দ্র কোথায় হবে? বাহিরে। আর যদি ভাই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হবে ত্রিভুজের অতিভুজের উপরে। ত্রিভুজের অতিভুজের উপরে। তাহলে এটার উত্তর কি হবে? কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজটির বৃহত্তম বাহুর উপর অবস্থিত? তাহলে ভাইয়া সবচেয়ে বড় বাহু কোনটা? অতিভুজ। তাহলে আমরা বলতে পারি ভাইয়া আমাদের উত্তর হবে সমকোণী ত্রিভুজ। যে কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজটির বৃহত্তম বাহুর উপর অবস্থিত? অবভিয়াসলি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রটা অতিভুজের উপর অবস্থিত। আচ্ছা, একজন বলছে কি ইন্টারের ক্লাস নেবেন কবে? 26 ভাইয়া। হ্যাঁ ইনশাল্লাহ অতি শীঘ্রই আসতেছে, অতি শীঘ্রই আসতেছে, অবশ্যই আমরা পাবো ক্লাস। একটু সময় দরকার আমার ভাইয়া, একটু সময় দরকার। সেই সকাল থেকে ক্লাস করা শুরু করি। আজকে শুরু করছি 12টা থেকে। তো যেহেতু 12টা থেকে শুরু করছি, এই এখন পর্যন্ত আমার চেহারা মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাইতেছে, এমনি তো সুন্দর না। 12টা থেকে টানা ক্লাস নিতেছি। অফলাইন থেকে ক্লাস নিয়ে শেষ করলাম 9টায়। সেই 9টা শেষ করে এখানে আসলাম তাড়াহুড়া করে, এজন্য লেট হয়ে গেছে আর কি।
এই আইসা আপনাদের ক্লাস নিতেছি, সব ক্লাস শেষে অনলাইনে ক্লাস নিতেছি, তাই না? তো বিধ্বস্ত একটু লাগতে পারে। আপনাদের ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ, আপনাদের ক্লাস নিয়ে আসতেছি। একটু সময় দরকার, শুধু একটু সময় দরকার। আচ্ছা, পরবর্তী প্রশ্নটাতে কি বলছে? কোন বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি? কোন বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অনেকেই জানে না যে ভাইয়া স্পর্শক কোনটা আর স্পর্শ বিন্দু কোনটা। এই দুইটা শব্দ, একটা স্পর্শক আর একটা স্পর্শ বিন্দু। তো চলো আমরা দেখে আসি আগে। ভাইয়া, যদি এটা একটা বৃত্ত হয়, যদি এটা একটা বৃত্ত হয়, তাহলে এই যে এটা তো কেন্দ্র, আমরা জানি ভাইয়া এটা কি আমাদের কেন্দ্র। আচ্ছা, এটা কেন্দ্র। এটা যদি কেন্দ্র হয়, একটা ওর গায়ে যদি আমি বিন্দু নেই, এই বৃত্তের উপরে একটা বিন্দু নিচ্ছি, মানে পরিধির উপরে একটা বিন্দু নিচ্ছি। তো আমি এই যে পরিধির উপরে যদি একটা বিন্দু নেই ভাইয়া, আমি পরিধির উপরে একটা বিন্দু নিচ্ছি, যে এইটা আমি পরিধির উপরে একটা বিন্দু নিচ্ছি ভাইয়া, এই যে পরিধির উপরে একটা বিন্দু নিলাম। এই যে বিন্দুটা দেখতে পাচ্ছেন, এই বিন্দুটাকে আমরা বলি স্পর্শ বিন্দু। এই বিন্দুটাকে কি বলবো? স্পর্শ বিন্দু। এই যে আমি আপনাকে বললাম যে এটা হচ্ছে ও কেন্দ্র, আর ভাইয়া এটা কি পি, এটা কি স্পর্শ বিন্দু। আবারও বলতেছি, এটা কেন্দ্র, এটা স্পর্শ বিন্দু। আর স্পর্শক হবে ভাইয়া, স্পর্শক হবে স্পর্শ বিন্দুতে বৃত্তটা রেখাটাকে যেভাবে টাচ করতেছে, খেয়াল করেন, যে রেখাটা দ্বারা টাচ করতেছে, যে রেখাটা দ্বারা টাচ করতেছে, আমি যদি এখানে আঁকি তাহলে দেখতে পাবেন ভাইয়া যে এখানে আমি একটা কি আঁকতেছি, একটা স্পর্শক আঁকতেছি। দেখা গেছে ভাইয়া আমি এটার নাম দিলাম এ বি, একটা স্পর্শক। যদি তাকান তাহলে দেখতে পাবেন ভাইয়া যে এখানে কে কোনটা, যে এ বি একটা স্পর্শক কোন বিন্দুতে টাচ করতেছে, পি বিন্দুতে টাচ করতেছে। আবারও বলতেছি, এ বি একটা স্পর্শক আর পি বিন্দুতে কি করতেছে, স্পর্শ করতেছে। তাহলে এটা আমরা বলতেছি স্পর্শ বিন্দু, আর এ বিটাকে বলতেছি স্পর্শক। আমাকে বলছে যে স্পর্শক তার মানে এবি, এবি স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী, মানে স্পর্শ বিন্দু দিয়ে যায় এমন কি ব্যাসার্ধ। আবারও বলতেছি স্পর্শ বিন্দুগামী, এই যে স্পর্শ বিন্দু এটা, এই বিন্দু দিয়ে যায় এমন একটা ব্যাসার্ধ। তাহলে স্পর্শ বিন্দু দিয়ে যায় এমন একটা ব্যাসার্ধের কথা যদি আমি তুলনা করি বা দেখি, এই যে এটাই আমাদের স্পর্শ বিন্দুগামী কি ব্যাসার্ধটা, যেটা স্পর্শ বিন্দুকে টাচ করে যাচ্ছে, ছেদ করে যাচ্ছে, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তো চাইছে কোন বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ কত? এই দুইটার মধ্যবর্তী, মানে স্পর্শক মানে এবি আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওপি, তাদের মধ্যবর্তী কোণ। মনে রাখবা ভাইয়া যে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী রেখাংশের মধ্যবর্তী কোণের মান কত হয়? অবভিয়াসলি 90 ডিগ্রি হয়। ছোট্ট ক্লাস থেকে পড়তেছি, ক্লাস 8 থেকে, ছোট্ট ক্লাস থেকে পড়তেছি, ক্লাস 8 থেকে 9 10 আছে। অবশ্যই লম্ব, অবশ্যই লম্ব হয়, তারা পরস্পর লম্ব হবে, এবং সেই মানটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তার মানে এখানে আমরা উত্তর কোণটা পেয়ে গেলাম, আমাদের 90 ডিগ্রি পেয়ে গেলাম। আশা করি এইটুকু বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এতটুকু বুঝছি ভাইয়া সবাই? অন্তর্বিশ্বাস বিগ ফ্যান ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনাদের ছোট ভাই, যারা ছোট ভাই আছে তাদেরকে মেনশন দেন। আপনার যদি কোনো ছোট ভাই থাকে তাকেও ক্লাসটি করার সুযোগ করে দেন। থ্যাংক ইউ আপনার কাছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পরবর্তীটাতে যাই। কি বলছে? এর পরের প্রশ্নে বলছে বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত? বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত? বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত? দেখি আমরা। আচ্ছা ভাইয়া, বর্গে অন্তর্লিখিত এটা দিয়ে আসলে কি বুঝাইতেছে? প্রথমত আমি যদি বলি যে বর্গ হইতে হবে, আর অন্তর্লিখিত বলতে বর্গের ভিতরে যেটা লিখিত, বর্গে অন্তর্লিখিত মানে বর্গের ভিতরে কি লিখিত। তো বর্গে অন্তর্লিখিত কি বৃত্ত, তার মানে বর্গের ভিতরে একটা কি আঁকতে হবে ভাইয়া? বৃত্ত। তো যদি আমি বর্গের ভিতরে একটা বৃত্ত এঁকে ফেলি, তাহলে সেই ক্ষেত্রে কয়টা স্পর্শক আঁকা যাবে? বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত? তো দেখা গেছে আমি যদি ভাইয়া এটা একটা
বৃত্ত আঁকি, খেয়াল করবেন, বর্গে অন্তর্লিখিত অর্থাৎ বর্গের ভিতরে বৃত্ত, বর্গের ভিতরে বৃত্ত। তাহলে দেখেন আমি একটা বর্গ আঁকি, এই যে যদি তাকান, এই যে একটা বর্গ, এই বর্গের মাঝে একটা আমি কি আঁকছি, বর্গের ভিতরে একটা বৃত্ত আঁকছি, বর্গে অন্তর্লিখিত বৃত্তে। তাহলে বর্গ নাম দিলাম আমি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তার মানে এবিসিডি একটা বর্গ। এই বর্গের ভিতরে আমি একটা কি আঁকছি, বৃত্ত আঁকছি। আমাকে বলছে স্পর্শকের সংখ্যা কত। তো ভাইয়া একটু তাকান, যদি যে বর্গটা বৃত্তটাকে এমন ভাবে টাচ করছে যে এখানে কয়টা স্পর্শক পাওয়া যাইতেছে। তো স্পর্শক আমরা গত ক্লাসে বলছি একদম গায়ে গায়ে লাগানো যেটা, তাই না? তার মানে এখানে আমরা কিন্তু কয়টা পাইতেছি, এ বি একটা স্পর্শক পাইতেছি, আবার বিসি একটা স্পর্শক পাইতেছি, সিডি একটা স্পর্শক পাইতেছি, এডি একটা স্পর্শক পাইতেছি। অর্থাৎ আমরা বলতে পারি বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কয়টা, চারটা। বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কয়টি ভাইয়া, চারটি। আশা করি বুঝতে পারছি। আবার যদি আমি বলতাম না, এটা অন্যভাবে বলবো, সমস্যা নাই। আচ্ছা, পরেরটাতে আমি যাই। 18 নাম্বার কি বলছে, যে দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব। কি বলছে, দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব। প্রশ্নটা ধরেন, কিন্তু প্যাচ লাগাইছে এই জায়গায়। আচ্ছা, দুইটা বৃত্তে, বৃত্ত দুইটা বলছে, কয়টা বৃত্ত, দুইটা বৃত্ত বলছে, সর্বোচ্চ বলে দিছে আবার, দুইটা বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক, দুইটা বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব। অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের সাধারণ স্পর্শকের কথা বলছে, কারণ এখানে বৃত্ত আছে কয়টা, দুইটা। তো গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করছি, দেখি তো কয়জন এটার উত্তর দিতে পারে। গত ক্লাস যারা যারা করছে দেখি আছে কিনা, বলে ফেলেন তো ভাইয়া এটার উত্তর কত হবে। দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব, আপনাদের ভিতরে পারা উচিত, বলে ফেলেন দেখি কয়জন পারেন। এটা পারা উচিত, দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব, পারা উচিত, বলেন ফার্স্ট। দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব, দেখি কয়জন পারে, বলে ফেলেন বে, দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব। একজন বলছে 6টা, আহনাফ আল মাহদি, থ্যাংক ইউ কষ্ট করে উত্তর দেওয়ার জন্য। দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব, 6টি অপশনই নাই, তুই কই থেকে পাইলি। দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব, বলেন দেখি। দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব, কেউ পারি? আচ্ছা, আমি করাই দেয়া লাগবে। পারবে না কেউ? দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব, গত ক্লাসটাতে করাইছি, শুধু কি ক্লাস দেখলে হবে। তাহসিন আহমেদ 4টি, গত ক্লাস কি করছিস নাকি? থ্যাংক ইউ। আচ্ছা হয়েছে, দেখছি দেখছি। আচ্ছা, দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক অঙ্কন করা সম্ভব, আশরাফুর রহমান তোরে পিটাবো, তোরে পিটানো দরকার, 2 দিন পর বোর্ড পরীক্ষা দিবি, তুই দুইটা দেশ কেমনে, গত ক্লাস করিস নাই। দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব, দুইটি বৃত্ত বলছে কিন্তু। হ্যাঁ, তো গত ক্লাসে আমরা পড়াইছিলাম যদি বৃত্ত কয়টা হয়, দুইটা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি বলছিলাম আমরা, যে স্পর্শ করতে পারে, ছেদ করতে পারে, মানে বহিঃস্পর্শ করতে পারে, অন্তঃস্পর্শ করতে পারে, ছেদ করতে পারে, আবার কোনোভাবে ছেদ নাও করতে পারে। তো আমাকে সর্বোচ্চ বলছে। তো গত ক্লাসটা আমরা যারা করছি তারা মনে হয় জানার কথা, আমরা কয়টা পাইছিলাম,
যারা পারেন উত্তর দেন দেখি। দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব? আচ্ছা, দেখ আমি বলে দিচ্ছি, দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব। গত ক্লাসটাতে আমরা ঠিক এটা নিয়ে আলোচনা করছিলাম যে এটা যদি একটা বৃত্ত হয়, আমরা বলছিলাম যদি এটা একটা বৃত্ত হয় এবং এটা আরেকটা বৃত্ত হয়, যদি দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে সেই ক্ষেত্রে স্পর্শক পাইছিলাম এখানে একটা, এখানে একটা, দুইটা, আর এখানে একটা পাইছিলাম তিনটা। এটা বহিঃস্পর্শ করলে তো সর্বোচ্চ এখানে পাইছি আমরা কয়টা? তিনটা। দুইটা বৃত্ত যখন পরস্পরকে অন্তঃস্পর্শ করছিল, দুইটা বৃত্ত যখন পরস্পরকে অন্তঃস্পর্শ করছে তাহলে সেই ক্ষেত্রে আমরা স্পর্শক পাইছি একটা। দুইটা বৃত্ত যখন পরস্পরকে কি করছে ভাইয়া? ছেদ করছে। দুইটা বৃত্ত যখন পরস্পরকে ছেদ করছে তাহলে সেই ক্ষেত্রে আমরা স্পর্শক পাইছি কয়টা? একটা, দুইটা। সেই ক্ষেত্রে স্পর্শক পাইছি দুইটা। আর যখন আমরা দেখছিলাম দুইটা বৃত্ত পরস্পর কি করে নাই? ছেদ করে নাই, অর্থাৎ এটা একটা বৃত্ত পাইছি আর এটা যখন একটা বৃত্ত পাইছিলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু দুইটা বৃত্ত পরস্পরকে কি করে নাই? ছেদ করে নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্পর্শক পাইছিলাম এখানে একটা, এখানে পাইছি আমরা একটা, সেই হলো দুইটা। অনেকে এটা ভুল করে, তাই গত ক্লাসে এটার বেসিকটা জানাই দিছিলাম। আর দুইটা পাইছিলাম ঠিক এইভাবে যাওয়ার ফলে, তাই না? আরেকটা পাইছিলাম আমরা ঠিক এইভাবে যদি যাই, অর্থাৎ কয়টা পাইছিলাম আমরা? টোটালি চারটা পাইছিলাম। তার মানে এই ক্ষেত্রে দেখা যাইতেছে সর্বোচ্চ স্পর্শক অঙ্কন করা যাইতেছে চারটা। এটাতে কয়টা? এটাতে তিনটা। এটাতে কয়টা? একটা। এটাতে কয়টা? দুইটা। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, আচ্ছা, তার মানে আমাদের এখানের উত্তর কোনটা? এখানের উত্তর ভাইয়া চারটি। দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব? দুইটি বৃত্তে সর্বোচ্চ চারটি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব। শেখ সাদি বলছে কয়টি? চারটি। থ্যাংক ইউ ভাইয়া। তবে আগে আগে উত্তর দিতে হবে, উত্তর দেখা দিলে হবে না। ওকে, 2 দিন পর বোর্ড পরীক্ষা, পারতে হবে সবাইকে। আচ্ছা, দেখি আর পরে এই 18টা এমসিকিউ মনে হয় রাখছি, এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাই এই 18টা এমসিকিউ। অর্থাৎ বৃত্ত থেকে এই প্রতি বছর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস যদি করি তাহলে দেখবেন এই টাইপের প্রশ্নগুলোই সবচেয়ে বেশি আসছে। তবে আমি আপনাকে এক্সট্রা কিছু এই প্রতিটা চ্যাপ্টারের ওয়াইজ যে এমসিকিউ গুলো দেখাবো, সাথে তার পাশাপাশি কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিব, যাতে আপনার প্রশ্ন যদি কঠিন আসে আপনার যাতে প্রশ্ন ধরতে কোনো সমস্যা না হয়। অর্থাৎ আমরা এই যে গত ক্লাস আর আজকে মিলে 18টা এমসিকিউ সলভ করছি। আপনি ভাবতে পারেন এখানে মাত্র কয়টা এমসিকিউ সলভ করাইছি? 18টা। কিন্তু না ভাইয়া, আপনি যদি পুরো বেসিক গুলো দেখেন তাহলে দেখবেন অনেক কনসেপ্টই আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, যা ওই এমসিকিউ সলভ হবে, এবং তার পাশাপাশি যদি আরো অন্য কোনো এমসিকিউ আসে সেগুলো আপনি কি করতে পারবেন? সলভ করতে পারবেন। এছাড়াও আমি পরবর্তী যে ক্লাসটা আপনাদের জন্য রাখছি সেটা হয়েছে আপনাদের বইয়ে টোটালি উপপাদ্য আছে আমার যতটুকু মনে পড়ে যে 17 থেকে শুরু করে ভাইয়া 26 পর্যন্ত উপপাদ্য আছে। তো এই উপপাদ্যগুলোর যে হেডিংটা, অর্থাৎ প্রমাণের যে লাইনটা, সাধারণ নির্বাচনটা, আমরা সেই সাধারণ নির্বাচনের প্রত্যেকটা লাইনকে ব্যাখ্যা করব, যাতে এমসিকিউতে ওই সাধারণ লাইনগুলো আসলে আমি যাতে সেই সাধারণ লাইনগুলো এমসিকিউতে উত্তর করতে পারি। আর জ্যামিতির পার্ট তো আলাদা আছেই, তারপরও আমি বলবো এই জ্যামিতিগুলোর অষ্টম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং অনেক স্টুডেন্ট এই অষ্টম অধ্যায়টাকে কি পায়? ভয় পায়। তাই আমি এই অষ্টম অধ্যায়টা দিয়ে কি করছি? শুরু করছি। এবং এটা আমার কাছে মনে হয় যেন একটা স্টুডেন্ট ভয় পেলেও যেভাবে সাজায় রাখছি, শুধু এখানে না, 18টা এমসিকিউ না, আমি আপনাকে 200 পুরো ফুল জেনারেল ম্যাথ বইয়ে 200 যে 23টা এমসিকিউ সলভ করাবো, সেই 223টা এমসিকিউ আপনি যদি খাতার ভিতরে এই যেভাবে পড়াইতেছি সেভাবে রাখেন, শুধু বোর্ড পরীক্ষার আগে মাত্র কয় মিনিট সময় ব্যয় করে যদি আপনি 1 থেকে 2 ঘন্টা সময় ব্যয় করে যদি আপনি পড়ে যান, আমি আপনাকে কথা দিচ্ছি আল্লাহর রহমতে আপনি সবগুলোর উত্তর করে আসতে পারবেন এমসিকিউতে। এবং দেখবেন আপনার কয়টা কমন পড়ে, হয়তো ডাটা আপনাকে ভিন্ন দিতে পারে, যেমন সংখ্যা আপনাকে চেঞ্জ করে দিতে পারে, যেটাই দেখ, কিন্তু আপনি দেখবেন যে এই বেসিক গুলো যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনি অবশ্যই উত্তর করে দিয়ে আসতে পারবেন। তো আমি আপাতত আপনাকে করাচ্ছি কি এমসিকিউ গুলো,
আল্লাহ যদি বাঁচা রাখে তাহলে অবশ্যই আমি কি পরবর্তীতে ধাপ বাই ধাপ কি নিয়ে আসবো, সৃজনশীল গুলো নিয়ে আসবো। এই 2টা মাস শুধুমাত্র আপনি আমার এই লাইভ ক্লাস গুলো যদি দেখেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু ফিডব্যাক পাবেন, এতটুকু আমি আপনাকে বলতেছি। আহ এখানে আজকে আমরা 18টা এমসিকিউ করাইছি, এরপরে হয়তো আরেকটা চ্যাপ্টার আমরা শুরু করব, বা যে অষ্টম অধ্যায়ের উপর আরো যা যা আছে সব টপিকে শুরু করব। শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে আপনাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে সবাইকে এই কনসেপ্ট গুলো কি করবেন ভাইয়া, সবাইকে এই কনসেপ্ট গুলো দেখার জন্য বা নোট করার জন্য, বা যদি কোনো ফ্রেন্ড থাকে গ্রামে, অথবা কি আপনার ফ্রেন্ড, অনেকের মনে হিংসা থাকে, হিংসা রাখেন না, দিয়ে দেন। হ্যাঁ, ক্লাসগুলো করুক, মেনশন দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, ও করুক। আমি আপনাকে এতটুকু এনশিওর মানে কথা দিলাম আমি, যে যেই বোর্ড থেকে আপনি পরীক্ষা দেন, যেই বোর্ড থেকে পরীক্ষা দেন, ঢাকা বোর্ড দেন, কুমিল্লা বোর্ড দেন, যশোর বোর্ড দেন, যেই বোর্ড থেকে পরীক্ষা দেন না কেন, ইনশাল্লাহ আপনি প্রায় 30টাই আপনার কি আসবে, কমন আসবে। 30টার উত্তর আপনি নিজ যোগ্যতায় দিয়ে আসতে পারবেন, আপনার কোনো পরীক্ষার হলে কারো খাতা দেখা লাগবে না। এতটুকু আমি কথা দিতে পারি। তাই আপনার গ্রামেও যদি কোনো ফ্রেন্ড থাকে, সবাইকে কি করবেন, দেখার সুযোগ করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ক্লাসটা প্রয়োজনে ওদেরকেও দিয়ে দিবেন, শেয়ার করবেন। যারা গ্রামে অনেকের আত্মীয় স্বজন থাকে, অবশ্যই দিয়ে দিবেন, যে দূর দূরান্ত থেকে যাতে ওরা ক্লাসটা করুক। হ্যাঁ, বেশিক্ষণ লাগে না ক্লাস, হয়তো আমার ক্লাসে 1 ঘন্টা সময় দিবেন, 1 ঘন্টার সময় আপনি দেখবেন যে বোর্ড পরীক্ষা আসা এমসিকিউ কতগুলো আপনি পেরে যেতেছেন। তো সেটা আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকলো, আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিয়ে দিবেন, সবসময় যখনই আমরা ক্লাস শুরু করব তাদেরকে মেনশন দিয়ে দিবেন, তারা যাতে ক্লাসগুলো করে, এবং পরবর্তীতে ক্লাস শেষের পরে আপনারা এগুলোকে কি করে ফেলবেন, নোট করে ফেলবেন। দেখেন আপনাদের প্রিপারেশন, বোর্ড পরীক্ষাটা কত সুন্দর হয়। হ্যাঁ, আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন, অথবা ওই কমেন্টে আপনি যদি আমাকে বলেন, আমি অবশ্যই কি করে দিব, সলভ করে দিব। আপনার কোন চ্যাপ্টারটা লাগবে, কিভাবে কি করতে হবে, ইনশাল্লাহ সবই পাবেন। শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনাদের ফ্রেন্ড সার্কেলে দিয়ে দিবেন, আর প্রতিদিন ক্লাসগুলো করবেন, প্রতিদিন ক্লাসগুলো করবেন। কারণ এই ক্লাসগুলো যেহেতু ফ্রি আমি রাখছি, তো ফ্রিতে প্রতি বছর আমার ব্যাচের স্টুডেন্টদেরকে আমি এগুলো করাই। তো এই বছর আমি আমার যত স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টকে শুধু ফ্রিতেই দিয়ে দিলাম, শুধু ফ্রিতেই দিয়ে দিলাম। আমার যত স্টুডেন্ট আছে তারা এগুলো করে যাতে সবাই কি করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। তো আমি এই প্রত্যেকটা এমসিকিউ অর্থাৎ 223টা এমসিকিউ আমি নিজে কি করে দিব ভাইয়া, সলভ করে দিব, নিজে সলভ করে দিব। তোমাদের দায়িত্ব হয়েছে সেগুলো পড়ে পরীক্ষার হলে যাওয়া। ইনশাল্লাহ তুমি ভালো মার্ক করবা। ওকে, কি দিছি, কি বলছি, সর্বোচ্চ শেয়ার দিলে গিফট দিবেন ভাই। আচ্ছা তুই আসিস, তোরে গিফট দিব না। এই যে অন্যরকমের টি শার্ট আছে, শেয়ার দিস তুই। আচ্ছা, আচ্ছা, কারো কি প্রশ্ন আছে এই অষ্টম অধ্যায় নিয়ে, অষ্টম অধ্যায় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? থাকলে কর ভাই, আমি বলে দিব, আমি বলে দিব। কারো কোনো মনে ডাউট আছে যে এটা বুঝি নাই, অত নাম্বারটা বুঝি নাই, যদি বলিস আমি বুঝাই দিব ভাইয়া, আমি বুঝাই দিব। আছে কারো? নাই? আমি যে 18টা এমসিকিউ করাইছি সেই 18টা এমসিকিউ বুঝছি তো ভাইয়া? যে 18টা এমসিকিউ করাইছি বুঝছি ভাইয়া? একটা এমসিকিউ বাদ রাখছিলাম, তোদের মনে পড়ে কিনা, যে এই যে এই 10 নম্বর এমসিকিউটা বাদ রাখছিলাম, এখানে জায়গা ছিল না বলে দেখাই নাই। দেখ, বৃত্তের ক্ষেত্রে যে কোনো সরল রেখা, বৃত্তের ক্ষেত্রে যে কোনো সরল রেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে কি করতে পারে না, ছেদ করতে পারে না। যে কোনো সরল রেখা একটি বৃত্তকে, যে কোনো সরল রেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে কি করতে পারে না, ছেদ করতে পারে না। এরপর বলছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র হতে কি সমদূরবর্তী। এরপর বলছে বৃত্তের ব্যাসে কি বৃহত্তম জ্যা। আচ্ছা, এই 3টা কনসেপ্ট আমি সবার শেষে তোকে বুঝাই। মানে প্রথমে তোকে বলছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে কি বলছে, সমদূরবর্তী বলছে, তাই না ভাইয়া? বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী বলছে। দেখ ভাইয়া, এই যে বৃত্তের ক্ষেত্রে যে কোনো সরল রেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। অর্থাৎ তুই যদি একটু খেয়াল করিস ভাইয়া, দেখ আমি তোকে দেখাই, যে কোনো সরল রেখা, মানে তোকে একটা সরল রেখার কথা বলছে। দেখ ভাইয়া কি বলছে, একটা তোকে সরল রেখার কথা বলছে,
যে যে কোনো সরলরেখা একটি বৃত্তকে, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক, দুইটা বলছে, দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। অর্থাৎ একটা সরলরেখা নিব, ওই একটা সরলরেখা একটা বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। এই কথাটার মানে কি বোঝায়? এই কথাটার মানে বুঝাইতেছে যে আমি যদি এটা একটা কি নেই, বৃত্ত নেই, আর একটা সরলরেখা নিচ্ছি, এই যে একটা সরলরেখা নিলাম, তো যখন যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না, মানে দুইয়ের বেশি বিন্দুতে কি করতে পারবে না, ছেদ করতে পারবে না। দেখবে সত্য কিন্তু কথাটা। কিভাবে? এই দেখ, এই দেখ, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, দেখছিস? অর্থাৎ দুইটা বিন্দু ব্যতীত যদি ছেদ করে, স্পর্শ করলে কিন্তু একটা হয়, কিন্তু এটা ছেদ করছে, ছেদ করা মানে কি প্যাটের ভিতর দিয়ে চলে যাওয়া। তো যেহেতু প্যাটের ভিতর দিয়ে চলে যাচ্ছে, তার মানে দুইবার বৃত্তকে দুইবার ছেদ করে যায়। এই জন্য বলছে যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে কি করতে পারে না, ছেদ করতে পারে না। যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে কি করতে পারে না, ছেদ করতে পারে না। এরপরে কি বলছে দেখ ভাইয়া, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র হতে কি সমুদ্রবর্তী। দেখে যেখানে খালি আছে সেখানে দেখাই, এই যে এখানে খালি আছে, দেখ, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে কি সমুদ্রবর্তী। তো বৃত্তের সকল সমান জ্যা মানে আমি এটা একটা কি নিতেছি, বৃত্ত নিলাম। এখানে এই বৃত্তের আমি কয়টা জ্যা নিতেছি ভাইয়া? বৃত্তের সকল সমান জ্যা। আমি মনে কর এটা একটা জ্যা নিলাম, মনে কর এটা 5 সেন্টিমিটার। তোর মনে হইলো না ভাই আমি আরেকটা নিব, কোনটা নিলি? মনে কর এটাও নিলি, সেম 5 সেন্টিমিটার। তোর মনে হইলো না, তোর পোষালো না, তুই আরো নিলি, নে, সমস্যা নাই। তুই নিলি এখানে আর একটা নিলাম। আচ্ছা, এই প্রত্যেকটা যে, অর্থাৎ দেখা যাইতেছে ভাইয়া, আমি যদি এটাকে এ ধরি, এ বি, এটাকে ধরলাম আমি সি ডি, এটাকে ধরলাম ই এফ, আমি এখানে তিনটা জায়গা নিলাম। এই তিনটা জায়গার দৈর্ঘ্য সমান যদি হয়, এখানে একটা সেন্টার আছে, তাই না? সেন্টার থেকে যদি আমি ভাইয়া কি করি, প্রত্যেকটা জ্যায়ের উপর লম্ব অঙ্কন করি, যেমন আমি এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম, এটা ও, ও থেকে এটা ই দিলাম, ই তো আগে দিছি, আমি দিলাম এটা পি। আবার ও থেকে যদি এটার উপর একটা লম্ব টানি, এটা লম্ব টানলাম, এটাও লম্ব টানছি, এটার নাম দিলাম কিউ। এখান থেকে যদি এটার উপর একটা লম্ব টানি, সেটার নাম দিলাম ভাইয়া আর। তাহলে একটু ভালোভাবে খেয়াল কর যে যেহেতু জ্যা তিনটা সমান, এ বি সি ডি ই এফ, তিনটা জ্যা আমরা সমান নিছি, তাহলে মনে রাখবি সমান যদি জ্যা হয় তাহলে কেন্দ্র থেকে তাদের দূরত্বগুলো কি হয়, সমান হয়। কেন্দ্র থেকে তাদের দূরত্বগুলো সমান হয়। উপপাদ্য কত? 18 নম্বর, 18 নম্বর উপপাদ্য। আমরা যদি সময় পাই এগুলো প্রমাণও দেখাবো ইনশাল্লাহ। তাহলে দেখেন ওপি, ও কিউ আর ও আর পরস্পর কি আসবে, সমান আসবে। ওপি, ও কিউ, ও আর তিনটাই পরস্পর কি আসবে, সমান আসবে। কারণ কি, জ্যা তিনটা সমান, জ্যা তিনটা সমান হলে কেন্দ্র থেকে তাদের দূরত্বগুলো পরস্পর কি আসবে, সমান আসবে। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। এরপরেরটাতে যাই। এরপরে বলছে কি, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। বৃত্তের ব্যাসই কি, বৃহত্তম জ্যা। তুই যদি একটু ভালোভাবে তাকাস, বৃত্তের ব্যাসই বলছে বৃহত্তম জ্যা, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। আচ্ছা, এটা আমি একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের ব্যাস, ব্যাস এক প্রকার জ্যা, ব্যাস এক প্রকার জ্যা। কেমনে ভাইয়া? এটা তো সেন্টার, আমি এখানে একটা জ্যা নিলাম, এটা এবি জ্যা। ভাই আমি এখানে আরেকটা জ্যা নিলাম, এটা দিলাম সিডি। ভাই আমি এখানে আরেকটা জ্যা নিলাম, এটা দিলাম ই এফ। ভাই আমি আরেকটা জ্যা নিলাম, কোনটা নেওয়া যায়, এটা নিই, নিলাম কত, জি এইচ। দেখ ভাইয়া, আমি এখানে চারটা জ্যা নিচ্ছি। একটা জ্যা, একটু যদি তাকাস ভালোভাবে তাহলে দেখতে পাবি একটা জ্যাকে
কেন্দ্র দিয়ে রাখছি। এখানে প্রত্যেকটাই জ্যা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, প্রত্যেকটাই জ্যা। জ্যা কি? বৃত্তের দুইটা পরিধিকে কি করবে, বৃত্তের এক বিন্দু থেকে পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে কি করবে, ছেদ করবে। আচ্ছা, পাইলাম। তাহলে প্রত্যেকটাই এখানে জ্যা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই এবি জ্যাটা আর সিডি জ্যাটা যদি তুলনা করি, তাহলে দেখেন এবি জ্যার তুলনায় সিডি জ্যাটা বড়, এবি জ্যার তুলনায় সিডি জ্যাটা বড়, আবার সিডি জ্যার তুলনায় ইএফ জ্যাটা কি বড়। আচ্ছা বলেন তো দেখি এবার, ইএফ জ্যা থেকে জিএইচ জ্যাটা ছোট না বড়? দেখি কে বলতে পারে যে ইএফ এই জ্যাটার তুলনায় জিএইচ যেটা বড় না ছোট? দেখি কে বলতে পারে। আবারও বলতেছি, ইএফ জ্যা এর তুলনায় জিএইচ যেটা ছোট নাকি বড়? বলেন তো দেখি। অনেকেই বলবে ছোট, কারণ দেখে তো ছোট মনে হইতেছে। আচ্ছা, আমি বলতেছি দেখেন, এটা ছোট, এটা বড়, এটা ছোট, মানে অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের নিচে যেভাবে জ্যা যায় উপরও তো ঠিক সেম ভাবেই যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাহলে প্রত্যেকটাই যেহেতু জ্যা, এখানে সবচেয়ে বড় একটা জ্যাই পাওয়া যাইতেছে, সেটা কোন জ্যা? একটা জ্যা সবচেয়ে বড় পাওয়া যাইতেছে, এবং সেটা হইছে ভাইয়া এই যে এই জ্যাটা। কোন জ্যাটা? যেটা ভাইয়া কি দিয়ে যায়? কেন্দ্র দিয়ে যায়। অর্থাৎ ইএফ জ্যাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বৃহত্তম জ্যা, অর্থাৎ বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তবে এখানে আরেকটা বলি, বলেন তো এবি জ্যা আর সিডি জ্যা, এবি জ্যা আর সিডি জ্যা, এই যে একটু আগে যে কনসেপ্টটা ওখানে বুঝাইছি, দেখেন এখানে আপনি আবার ক্লিয়ার করতে পারেন। বলেন, কেন্দ্র থেকে যদি এবি এর দূরত্ব আমি ধরলাম ওপি, ওপি, আচ্ছা যদি আমি এবার যে কি দিলাম, কেন্দ্র থেকে সিডি জ্যা এর দূরত্ব নিলাম ও কিউ, কোন জ্যাটা বড়? ভাই অবশ্যই সিডি জ্যাটা বড়। সিডি ইজ গ্রেটার দেন কত? এবি। তো সিডি জ্যা বড়, এবি জ্যা ছোট। তাহলে বলেন তো দূরত্বের কথা যদি কল্পনা করেন, দূরত্বের কথা যদি কল্পনা করেন তাহলে দেখতে পাবেন ওপির দূরত্ব কি বড় নাকি ওকিউর দূরত্ব বড়? সিডি এটা, তাহলে সিডির দূরত্ব পাওয়া যাইতেছে ওকিউ কেন্দ্র থেকে, ছোট ওপি বড় দূরত্ব। যেই জ্যা বড় হয় সেটা কেন্দ্রের খুবই কাছাকাছি হয়, যেই জ্যা বড় হয় সেটা কেন্দ্রের খুবই কি কাছাকাছি হয়, যেই জ্যা ছোট হয় সেটা কেন্দ্র থেকে দূরে অবস্থিত হয়। তো আমরা আশা করি আমাদের এই কয় নাম্বার, আমরা যে 10 নাম্বার এমসিকিউটা, অর্থাৎ যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে কি করতে পারে না, ছেদ করতে পারে না, তার মানে এটা আমাদের সঠিক উত্তর। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র হতে সমুদ্রবর্তী, এটা আমাদের সঠিক উত্তর। এরপর বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, এটা আমাদের কি, এবং এই তিনটাই কি উপপাদ্য। তো তিনটা উপপাদ্য প্রমাণ আছে, এগুলো আমরা আপনাকে সংক্ষেপে বুঝাইলাম। ওকে, ইনশাআল্লাহ কখনো সময় পেলে আমরা এগুলো প্রমাণ সহ দেখাবো না, কারণ অষ্টম অধ্যায়ের জ্যামিতির উপপাদ্যের প্রমাণ খুবই মজাদার, খুবই সুন্দর। আচ্ছা, আশা করি এইটুকু বুঝতে পারছেন। আর 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 আমাদের 18টা এমসিকিউ আমি আপনাকে কি করে দিছি ভাইয়া, শেষ করে দিছি। আচ্ছা আচ্ছা, বুঝছি ভাইয়া সবাই। আচ্ছা, ইনশাল্লাহ পরবর্তী কোনো এক ক্লাসে আমরা আবার আরেকটা নতুন হয়তো এই চ্যাপ্টারটা নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবো। তবে হ্যাঁ, পরবর্তী ক্লাসের আপডেটস পেতে, পরবর্তী ক্লাসের আপডেটস পেতে অবশ্যই অবশ্যই আমাদের অন্যরকম পেজটিকে ফলো করতে হবে, এবং আহ এটাও মনে রাখতে হবে যে কি, অন্যরকম পরিবার শুধু ম্যাথ করায় না, স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়। অন্যরকম পরিবার শুধু ম্যাথই করায় না, স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফিজ।